দাদি, তোমাদের এই ভয় করে না দুজন মানুষ একা একা এত বড় বাড়িতে থাকতে? কেন ভয় করবে? না, এই যে এত বড় বাড়ি, কেউ নেই দাদা ভাই ছাড়া, ভয় হওয়ার কথা তো। না, ভয় করে না। তোমার দাদার লগে আমার বিয়া হওয়ার পর থেকেই তো এই বাড়ি আমি থাকি। কত বছর হইয়া গেছে, ভয় করে না। আমি তো একা জীবনেও থাকতে পারতাম না ভয়ে। হ্যাঁ রে তৃষ্ণা, আমাগো তুষারে আইলো না যে। তৃষ্ণা বসা থেকে উঠে চলে গেল উপরে। চিত্রা রিমিকে কোলে নিল। বাইরে তাকিয়ে দেখলো মাগরিবের আজান ভেসে আসছে। রিয়া উঠে বসার ঘরের সব জানালাগুলো বন্ধ করে দিল। আহমেদ ভিলার কাজের মেয়ে নীলুফা রান্নাঘর থেকে খাবার এনে টেবিলে সাজাচ্ছে। চিত্রা রিমিকে নিয়ে বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে উকি দিয়ে দেখে তার মা আর চাচি রাঁধছে। চয়নিকা বেগম মেয়েকে দেখে মুস্কি হাসি দিয়ে বলে, কিছু লাগবে? চিত্রার মাথা নেড়ে না জানালো। রিক্তা বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলে, চিত্রা, যা তো এই কপিটা রাপিকে দিয়ে আয়। চিত্রা কফির মগটা নিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখে তৃষ্ণা আসছে। চিত্রা কফির মগটা তৃষ্ণার হাতে ধরিয়ে বলে, তৃষ্ণা, কফিটা রাফি ভাইয়াকে দিয়ে আয়। আমার কোলে দেখছিস তো রিমি আছে। তৃষ্ণা কফির মগটা নিয়ে রাফির ঘরের দিকে আসে। রাফি বিছানায় আধশোয়া হয়ে ফোনে কিছু একটা দেখছে। তৃষ্ণা দরজার টোকা দেয়। রাফির দরজার দিকে তাকিয়ে দেখে তৃষ্ণা কফির মগ হাতে করে দাঁড়িয়ে আছে। ভিতরে আসো। রাফির অনুমতি পেয়ে তৃষ্ণা ভেতরে আসে। কফির মগটা রাফির দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। রাফি কফির মগটা হাতে নিয়ে বলে, কফিটা কি তুমি বানিয়েছো? না। এখন থেকে যখন আমার কফির প্রয়োজন হবে তুমি বানিয়ে দেবে। আচ্ছা, তুমি কফি বানাতে পারো? তৃষ্ণা বিছানার এক প্রান্তে বসতে বসতে বলে, হ্যাঁ, কফি বানাতে পারি। আর কি পারো? নুডলস, চপ, ভাত, ডিম ভাজি এইসবই। রাফি কফির মগে চুমুক দিয়ে বলে, সমস্যা নেই, আস্তে আস্তে শিখে নিবে। তৃষ্ণা মাথার উপরে থাকা ছাদটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, শাশুড়ি মায়ের থেকে শিখবো বাকি সবগুলো। রাফি আর চোখে তাকালো তৃষ্ণার পানে। সব কি প্ল্যান করে রেখেছো? কিসের প্ল্যান? এই যে বিয়ের পর আমার মায়ের থেকে রান্না শিখবে। তৃষ্ণা ঠোঁট চেপে হাসলো। রাফির দিকে ঘুরে বলল, আপনার মা কি আমার শাশুড়ি? কেন, শাশুড়ি হলে কি সমস্যা হবে নাকি? না, সমস্যা হবে না, কিন্তু তার ছেলে কি সে সুযোগ দিবে আমায়? চেয়ে দেখো, তোমাকে ফেরানোর সাধ্যি তার নেই। তাহলে চাইবো বলছেন? চাও। তৃষ্ণা চুপ রইল। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, না, তৃষ্ণা চাইবে না। রাফি ভ্রু কুঁচকে বলে, কেন? জানি না, বাট তৃষ্ণা নিজে থেকে কিছু চাইবে না। তাহলে কি স্বয়ং রাফি তাকে নিচ থেকে চাইবে? বিষয়টা মন্দ নয়। ওকে, এবার আসতে পারো। কফির মগটা নিয়ে যাও, আর যাওয়ার আগে দরজাটা চাপিয়ে দিয়ে যেও। মুহূর্তেই তৃষ্ণার মুখটা চুপসে গেল। কথায় ভাবলো রাফি হয়তো সত্যি চাইবে, তা না করে রাফির মগ হাতে ধরিয়ে দিয়ে দিল। তৃষ্ণা এক প্রকার রাফির হাত থেকে কফির মগটা ঝাড়া দিয়ে নিয়ে রুম থেকে হন হন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে দরজাটা শব্দ করে লাগিয়ে দেয়। তৃষ্ণার কর্মকাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলে রাফি। বোকা মেয়ে, ধৈর্য জানে না। রাতের আকাশে থাকা গোল চাঁদটার দিকে তাকিয়ে আছে চিত্রা। কিছুক্ষণ আগেই রাতের ডিনার শেষে রুমে এসেছে। বড্ড অস্থির লাগছে হৃদয়ে। শান্তিমতো ঘুমাতে পারছে না। বাড়িটায় এসে আগের মতো শান্তি পাচ্ছে না। তৃষ্ণার রুমে এসে চিত্রাকে ব্যালকনিতে দেখে বলে, কি রে, ঘুমাবি না? চিত্রা আকাশের পানে তাকিয়ে বলে, ঘুম আসছে না। কেন? কেনর উত্তর জানলে তো ঘুমকেই ধরে নিয়ে আসতাম। মন খারাপ? না রে। আই, বিছানায় আমি ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াই। চিত্রা ব্যালকনি থেকে রুমে আসলো। তৃষ্ণার পাশে শুয়ে বলল, ঘুম পাড়ানি গান গাইতে হবে না, আপাতত মাথাটা টিপে দে, খুব ব্যথা করছে। তৃষ্ণা চিত্রার মাথা টিপে দেয়। মাথা টিপার মিনিট কয়েকের মাঝেই
তৃষ্ণা ঘুমে তলিয়ে যায়। চিত্রা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে, ঘুম কিছুতেই আসছে না। মনটা কেন এত অশান্ত। চিত্রা উঠে বসে, মাথার চুলগুলো খামচে ধরে। হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠায়। চিত্রা ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে তুষার ফোন দিয়েছে। সময় নিল না চিত্রা ফোন রিসিভ করতে। ও পাশ থেকে তুষারের কণ্ঠ ভেসে আসলো। চিত্রার নাম ধরে ডাকছে। চিত্রা শব্দ করল না, চুপ রইল। চিত্রার কোনো সারা শব্দ না পেয়ে তুষার ফের বলে উঠল। চিত্রা, শুনতে পাচ্ছ? চিত্রা তবুও কথা বলল না। কি হলো, কথা বলবে না? চিত্রা এবার জবাব দিল। আমি শুনতে পাচ্ছি তো আপনার কথা। কিন্তু আমি তো পারছিলাম না তোমার কথা শুনতে। তা চুপ ছিলে কেন? এমনি কথা বলতে ইচ্ছে করছিল না। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল না? শুধু আপনার ভয়েস শুনতে ইচ্ছে করছিল। একটু ছাদে আসবে? এত রাতে ছাদে কি করব? আর তাছাড়া এত রাতে ভূত প্রেত ঘোরাঘুরি করে ছাদে। সেসব কিচ্ছু নেই, ছাদে আসো। না, যাবো না। ভয় পাচ্ছ? হ্যাঁ, কিছুটা। ভয় পেও না, আমি ছাদে আছি। চিত্রা কান থেকে ফোনটা নামায়। উনি ছাদে মানে? উনি তো ঢাকায়। চিত্রা নম্বরটা ভালো করে দেখে, এটা তুষারের নাম্বার। মাথায় আবার হঠাৎ করে উদয় হলো, আচ্ছা, ভূতপেত কি নাম্বার প্লাস ভয়েস নকল করে কাউকে ফোন দেয়? হ্যাঁ, দিতেই পারে। চিত্রার নীরবতা দেখে তুষার আবার বলে ওঠে। কি হলো, আসবে না? আপনি কি সত্যি ছাদে? হ্যাঁ। আপনি না ঢাকায় ছিলেন অফিসের কাছে? আরে বাবা, ছাদে তো আসো। আসবো। আসো। চিত্রা ফোন কেটে দেয়। ওড়না গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। পুরো বাড়ি অন্ধকার। চিত্রা ফোনের টর্চ জ্বালায়। সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে গলা উঁচু করে বলে, কোথায় আপনি? এই তো এখানে। চিত্রা তুষারের গলার আওয়াজ পেয়ে দিক অনুসরণ করে দেখে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তুষার। চিত্রা এগিয়ে গিয়ে তুষারের পাশে দাঁড়ালো। তুষার ঘাড় ঘুরিয়ে তাকালে চিত্রার পানে। চোখাচোখি হলো দুজনের। চিত্রা দৃষ্টি সরিয়ে বলল। ভয় করছে এখনো? চিত্রা মাথা নাড়িয়ে না জানালো। আপনি এসেছেন কখন? কিছুক্ষণ আগে। আপনি যে আসবেন বললেন না তো? কেউ একজন বলেছিল অপেক্ষায় থাকবে আমার। অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয়, সেই জন্য কাজ শেষ হওয়া মাত্রই চলে আসলাম। তা হঠাৎ ছাদে আসতে বললেন যে? তোমাকে না দেখে ঠিক ঘুম আসছিল না, তাই ভাবলাম ডেকে দেখে তারপর নিশ্চিন্তে ঘুম দেব। দেখা শেষ? দেখলামই কোথায় যে শেষ হবার কথা বলছো। চিত্রা ফোনের লাইটটা নিজের চেহারার সামনে ধরে বলে, এই যে দেখুন, ভালো করে দেখুন, দেখে তারপর ঘুমাতে যান। তুষার মুস্কি হাসলো। একটা অন্যায় করে ফেললে কি রাগ করবে? কি অন্যায়? অনুমতি নেব না, তবে বলে নিলাম, তোমার ওই কপালে আমি আমার ওষ্ঠতা দিয়ে ছুঁতে চাই। চিত্রার কপালে দু ভাঁজ পড়ে। তুষার এক হাত দিয়ে চিত্রার কোমর চেপে ধরে চিত্রাকে নিজের কাছে এনে শরীরের সাথে মিশিয়ে নেয়। চিত্রা কেঁপে ওঠে, হৃৎপিণ্ডটা কেমন জোরে জোরে লাফাচ্ছে। তুষারের নিঃশ্বাস চিত্রার মুখে আছড়ে পড়ছে। চিত্রা চোখ বন্ধ করে ফেলল। তুষার বা হাত দিয়ে চিত্রার মুখের উপরে আসা চুলগুলো সযত্নে কানের পেছনে গুজে দেয়। হালকা করে নিজের ওষ্ঠদ্বয় চিত্রার কপালে ছুঁয়ে দেয়। রাফি কেবলই ছাদে এসেছিল হাওয়া খেতে, কিন্তু ছাদে এসে এমন দৃশ্য দেখবে কল্পনাও করতে পারেনি। তুষার ব্রো আর চিত্রা বাঘ ছাদে এসে এমন রোমান্স করবে তা যেন রাফির চিন্তাধারার বাহিরে ছিল। আগেই আজ করতে পেরেছিল রাফি এদের মধ্যে কিছু একটা আছে, আজ প্রমাণ হলো। রাফি দ্রুত কেশে ওঠে। রাফির গলার আওয়াজ পেয়ে চিত্রা চোখ মেলে তাকায়। তড়িৎ গতিতে তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। একবার তুষার তো আরেকবার রাফির দিকে তাকিয়ে ছাদ থেকে নিচে নেমে যায় চিত্রা। রাফি চিত্রার যাওয়ার পানে তাকিয়ে তুষারের দিকে এগিয়ে এসে বলে, ব্রো, এটা ছাদ, এখানে এসব কি কেউ করে? তুষার ভ্রু কুঁচকে রাফির দিকে তাকিয়ে বলে, কি করছি? কি করনি সেটা বলো। আমার বোনের সাথে ছাদে এসে রোমান্স করছো? তুষার বিরক্ত হলো রাফির কথায়।
ছাদ থেকে নামতে নামতে বলে, জাস্ট সেট আপ। রোম্যান্সের রও করতে দিসনি, তার আগেই কাবাবে হাড্ডি হতে চলে এসেছিস, রাস্কেল একটা। সকালবেলা বাড়ির উঠান থেকে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ ভেসে আসছে। চিত্রা গায়ে চাদর জড়িয়ে বাড়ির উঠানে আসে। উঠানে আসতেই দেখতে পায় তার রহমত চাচা পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে। রহমত হচ্ছে চিত্রার বাবার চাচাতো ভাই। চিত্রা মাছগুলোর দিকে এগিয়ে আসলো। বড় বড় সিলভার কাপ আর কই মাছ। রাসেল আহমেদ, তামিম খান আর সাহেল আহমেদ গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছেন। কিচেনে রান্না করছে রিক্তা বেগম, চয়নিকা বেগম, আর তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছে তানিমা বেগম। সোফায় বসে আছে সানজিদা বেগম আর তৃষ্ণা ফোন স্কল করছে। সানজিদা বেগম পানের বাটা থেকে পান বের করে মুখে নেয়। রায়ান মেয়েকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সানজিদা বেগমের পাশে বসেন। দিদা, বাবা আর চাচা কোথায় গেছে জানো? সানজিদা বেগম পান চিবাতে চিবাতে বলে, তোর বাপ চাচার নরেশ গো বাড়ি গেছে। হের মাইয়া আর মাইয়ার জামাই আইছে। সকালে বাড়ি আইছিল নরেশ, হেই নিয়ে গেছে। দাদা কই? ওই যে বাহিরে রহমতের মাছ লইয়া আইছে। বাড়ির পাশের পুকুরের মাছ? তোগোর লাইগে নিয়ে আইছে। রায়ান বসা থেকে উঠে বাহিরে চলে যায়। এর মধ্যে হুড়মুড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে সিয়াম সোজা এসে সানজিদা বেগমের পাশে বসেন। কেমন আছো বুড়ি? সানজিদা বেগম সিয়ামের দিকে তাকিয়ে বলে, ভালোই আছি। তুই কেমন আছস? মেলা দিন পর আইলি আমাগো বাড়ি। আব্বার দোকানে বসতে হয় রোজ, আসার সময় পায় না। রাফি কই? তারা কি এখন উঠবো নি? হেরা বেলা 10টা না বাজলে উঠে না। সিয়াম তৃষ্ণার দিকে তাকালো। মেয়েটা এক ধ্যানে ফোন টিপছে। কেমন আছো তিশা? তৃষ্ণা ফোনের দিক থেকে দৃষ্টি সরায়, সিয়ামের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তৃষ্ণা ফের মোবাইলে ডুবে যায়। সিয়াম সানজিদা বেগমের দিকে তাকিয়ে বলে, দাদি তিশাকে আমাদের বাড়ি নিয়ে যাই, মা নিয়ে যাইতে কইছে। যা লইয়া না করছে কেরা? সিয়াম তৃষ্ণার দিকে তাকালো। তিশা চলো আমাদের বাড়ি যাই। তৃষ্ণা ভ্রু কুচকালো। না না, আপনাদের বাসা অনেক দূর, হেঁটে যেতে যেতে পা ব্যথা হয়ে যায়। সিয়াম মুস্কি হেসে বলে, সমস্যা নেই, আজ হাঁটিয়ে নিব না, সাইকেল এনেছে সাথে, সাইকেলে চড়িয়ে নিয়ে যাব। তাহলে যাওয়াই যায়। ওকে তাহলে চলো। তৃষ্ণা আর সিয়াম বাড়ি থেকে বের হয়ে উঠানে আসতেই চিত্রা তাদের দেখে বলে, কোথায় যাচ্ছিস তৃষ্ণা? তৃষ্ণা দাঁড়িয়ে যায়। সিয়াম ভাইদের বাসায়, চল যাই। না, যাব না। যাচ্ছিস তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। সিয়াম তৃষ্ণাকে নিয়ে সাইকেলের কাছে যায়। সিয়াম সাইকেলে উঠে তৃষ্ণাকে উঠতে বলে। তৃষ্ণা সিয়ামের কাঁধের শার্ট ধরে সাইকেলে বসে। রাফি কেবলই হাই তুলতে তুলতে জানালার ধারে এসে পর্দাটা সরাচ্ছিল। বাইরের দিকে তাকাতেই এমন কিছু দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সিয়াম এসেছে এই বাড়ি, আবার সাইকেলে চড়িয়েছে তৃষ্ণাকে, আর তৃষ্ণা সিয়ামকে স্পর্শ করেছে। ধপাধপ পা ফেলে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে। বাহিরে হন্তদন্ত হয়ে বের হয়ে দেখে ততক্ষণে সিয়াম তৃষ্ণাকে নিয়ে চলে গেছে। রায়ানের একটা ফোন কল আসায় রায়ান রিমিকে চিত্রার কোলে দিয়ে সাইডে চলে যায়। চিত্রা রিমিকে কোলে নিয়ে ভেতরে যেতে নিলে পেছন থেকে রাফি ডেকে ওঠে। চিত্রার চোখ মুখ বুজে ফেলে, মনে মনে ধরে নিল হয়তো খেপাবে। আস্তে ধীরে পেছনের দিকে ঘুরে তাকাতেই রাফি চিত্রার সামনে দাঁড়িয়ে বলে, তৃষ্ণা কোথায় গেছে? চিত্রা স্বস্তি পেল। ওই যে সিয়াম ভাই আসছিল, তার সাথে তাদের বাসায় গেছে। রাফি গম্ভীর কণ্ঠে বলল, যাওয়ার পারমিশন কে দিয়েছে? সেটা তো জানি না। রাফি চোখ মুখে কাঠিন্য এনে বাড়ির ভেতরে চলে যায়। রিক্তা বেগম দূর থেকে রাফি আর চিত্রাকে দেখছিল। চিত্রা রাফির হঠাৎ রেগে যাওয়া দেখে কপালে দু ভাঁজ পড়ে।
রিমিকে কোলে নিয়ে চলে যায় ভেতরে। খাবার টেবিলে এক এক করে খাবার সাজাচ্ছে বাড়ির বৌমি। রিয়ার শরীরটা ভালো না, হঠাৎ করে রাত থেকে জ্বর এসেছে। রিমিকে চিত্রাই সামলাচ্ছে। তুষার সোফার এক প্রান্তে বসে দাদির সাথে কথা বলছে আর চোখে চিত্রাকে দেখে চলেছে। চিত্রা ভুলেও তুষারের দিকে ফিরে তাকাচ্ছে না। রাফি গম্ভীর মুখ করে বসে আছে সোফায় আর বারবার দরজার পানে তাকাচ্ছে কখন আসবে তৃষ্ণা আর সে তাকে ইচ্ছে মতো কথা শোনাবে। চয়নিকা বেগম রিমির খাবারটা এনে চিত্রার হাতে দেয়। চিত্রা খাবারটা নিয়ে উঠানে চলে আসে। রিক্তা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলে, রাফি, চিত্রা তো একা খাইতে পারবে না। রিমিকে তার সামনে কেউ টিটকারির মতো না নাচলে তুই একটু যা ভাব, রাহান তো নেই। রাফি পানির মামপটটা নিয়ে চলে যায়। রিক্তা বেগম দরজার কাছে আসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলে আর চিত্রা কিভাবে নাতনিকে খাওয়াচ্ছে। চয়নিকা বেগম শ্বশুর আর শাশুড়ির খাবারটা ঘরে দিয়ে আসে। রাসেল আহমেদ, সাহেল আহমেদ, তামিম খান একসঙ্গে বাসায় ঢুকেন। রাসেল আহমেদ আর তামিম খানকে দেখে তানিয়া বেগম বলে উঠে খাবার টেবিলে বসতে, খাবার খাওয়ার জন্য। তানিম খান বলে উঠে যে তারা খেয়ে এসেছে, আপাতত খাওয়ার ইচ্ছে নেই। তানিমা বেগম নিজ থেকে রায়ানকে হাঁক ছেড়ে ডাকে। তুষার, রিয়া সবাইকে নিয়ে খেতে বসে। চিত্রা রাফি রিমিকে খাইয়ে রিমিকে সাহেল আহমেদের কাছে দিয়ে তারাও খেতে বসে। চিত্রা মাথা নিচু করে খাচ্ছে, কেউ যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। তুষারের ইচ্ছে করলো চিত্রাকে সামনে বসিয়ে চোখগুলোকে সুপার গ্লু দিয়ে চোখের পাপড়িগুলোকে আটকে দিতে, যেন চিত্রা আর চোখ বন্ধই না করতে পারে। রাফি গলা দিয়ে ভাত নামছে না। সিয়ামকে দিয়ে ভরসা নেই। ছেলেটা যদি সত্যি সত্যি তৃষ্ণাকে প্রপোজ করে বসে, তখন বিষণ্ণ মন নিয়ে খাবারটা খেয়ে নিল রাফি। খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসলো। রিক্তা বেগম শ্বশুর আর শাশুড়িকে রুম থেকে ডেকে আনলো। তিনি কিছু জানাতে চায় সবাইকে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে। রিক্তা বেগম চিত্রার পানে একবার তাকিয়ে সাহেল আহমেদকে উদ্দেশ্য করে বলে, সাহেল ভাই, আমি তোমার কাছে আজ কিছু চাইবো, আশা করি না করবে না। সাহেল আহমেদ ভ্রু কুঁচকে ফেলেন। কি চাইবেন ভাবি? দেওয়ার সাধ্য থাকলে অবশ্যই না করব না। রিক্তা বেগম নৈশব্দে হাসল। আসলে সাহেল, আমি চিত্রাকে আমার রাফির বউ করে নিতে চাই, আর সবাই আছে তাই ভাবলাম এখনই বলা উচিত। তুমি কি দিবে তোমার মেয়েকে আমার ঘরে? তৃষ্ণা কেবলই সদর দরজা দিয়ে ভেতরে আসছিল। রিক্তা বেগমের কথা শুনে পা আগানোর সাহস আর হয়ে উঠল না, দাঁড়িয়ে গেল পাথরের মূর্তির মতো। তুষার আগেই কিছুটা আশ পেয়েছিল যখন তিনি বললেন কিছু চাইবেন সাহেল আহমেদের কাছে। রাফি বিরক্তি চাহনি নিয়ে মায়ের পানে তাকায়, আর চিত্রা অবাক দৃষ্টি নিয়ে। চিত্রা এবার তুষারের পানে তাকায়। তুষারের দৃষ্টি তার দিকেই তাকিয়ে আছে। রিক্তা বেগম ফের বলে ওঠেন, আপত্তি আছে কেন? তানিয়া বেগম ভাইয়ের পানে তাকায়। সে নিজেও চিত্রাকে তুষারের জন্য নিতে চেয়েছিল, কিন্তু এখন যে বড় ভাবি চেয়ে বসলো। রাফি মায়ের থেকে দৃষ্টি সরিয়ে দরজার পানে তাকাতেই দেখে তৃষ্ণা ঠায় দাঁড়িয়ে আছে। রাফি বসা থেকে উঠে দাঁড়ালো, রাগান্বিত হয়ে তৃষ্ণার দিকে এগিয়ে গিয়ে তৃষ্ণার বাহু ধরে বলে, এই কোথায় গিয়েছিলে? তৃষ্ণার কেন যেন কাঁদতে ইচ্ছা করছে। এদিকে ওদিকে তাকিয়ে চোখে আসা পানিটুকু মুছে নেয়। গলা দিয়ে কথা বের হতে চাচ্ছে না, মনে হচ্ছে কেউ গলাটা চেপে ধরেছে। সময় নিয়ে আস্তে করে বলে, সিয়াম ভাইয়ের বাসায়। সিয়ামের বাসায় কি তোমার? কিছু না, তাহলে গিয়েছো কেন? ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। কথাটা বলার সময় তৃষ্ণার চোখ দিয়ে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। রাফি ভ্রু কুঁচকে বলে, এই কাঁদছো কেন? কই কাছি, কাঁদিনি। তাহলে চোখ থেকে পানি বের হলো কেন? আনন্দে। কিসের আনন্দ মনে? বাড়িতে বিয়ে সুখবর শোনা যাচ্ছে তাই।
মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, বেয়াদব মেয়ে। বাড়ির সকলের দৃষ্টি তাদের দিকে। রাফি তৃষ্ণার হাত ধরে সবার সামনে এনে বলে, আচ্ছা দেখো মা, তোমার এসব উদ্ভট চিন্তা ভাবনা মাথা থেকে বের করো। চিত্রাকে কেন চয়েস করছো আমার জন্য? এই মেয়েটা আমাকে ভালোবাসে। সজল আহমেদ আর সানজিদা বেগম চুপচাপ নাতি নাতনি আর ছেলের বউয়ের কার্যক্রম দেখছে। রিক্তা বেগম চিত্রার পানে তাকায়। সে তো চেয়েছিল চিত্রাকে যেহেতু রায়ানের বউ করে নিতে পারেনি তাহলে রাফির জন্য নিবে, কিন্তু ছেলে দেখি তৃষ্ণাকে নিয়ে এসেছে। তানিয়া বেগম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই রাফিকে ভালোবাসিস তৃষ্ণা? তৃষ্ণা কি বলবে ভেবে পাচ্ছে না। এভাবে যে রাফি বলে দিবে সে কল্পনাও করতে পারেনি। রাফি তৃষ্ণাকে বলতে না দিয়েই বলে ওঠে, কি ব্যাপার, কথা বলছো না কেন? ফুপিকে জিজ্ঞেস করেছে, উত্তর দাও। ভালোবাসো না আমায়? তৃষ্ণা জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে বলে, হ্যাঁ, বাসি। তৃষ্ণার এই কথাটা রাফির মনে প্রশান্তি নিয়ে আসে। রিক্তা বেগম ভাবতে পারছে না এভাবে তার ফেস লস করবে তার ছেলে। চিত্রা তুষারকে কিছু বলতে না দেখে এবার নিজেই উঠে দাঁড়ালো। রায়ান রিয়া বুঝতে পারছে না কি থেকে কি হচ্ছে। চিত্রা রিক্তা বেগমের সামনে দাঁড়িয়ে বলে, চাচি, তোমার কি আমাকে সুখে দেখতে ইচ্ছা করে না? রিক্তা বেগম চিত্রার কাঁধে হাত দিয়ে বলে, আমি কেন তোর সুখ দেখতে চাইবো না? আমি সত্যি বুঝতে পারিনি চিত্রা, রাফি এভাবে তৃষ্ণাকে এনে দাঁড় করাবে। আমি মন থেকে চেয়েছি আর কথাও দিয়েছিলাম আমার ছেলের বউ করব, তাই। চিত্রা নিজের কাঁধ থেকে রিক্তা বেগমের হাত সরিয়ে দিয়ে বলে, তোমার ছেলের বউ কে হতে চেয়েছে? যখন কথা দিয়েছিলে তখন তো কথা রাখতে পারোনি, এখন কেন এসব বলছো? দেখো চাচি, তুমি ফার্দার আমার ব্যাপারে আমার অনুমতি ছাড়া আর একটা কথাও বলবেন না। আমার সুখ আমি পেয়ে গেছি। আমার সুখটাকে অসুখে পরিণত করার জন্য উঠে পড়ে লেগো না। প্রথমবার নীরবে চুপচাপ সহ্য করেছি, কিন্তু এবার করব না। কথাটা বলে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায় চিত্রা। চয়নিকা বেগম ভ্রু কুঁচকে বলে, কিসের কথা দিয়েছিলেন ভাবি আমার মেয়েকে আপনি? তুষার এবার বসা থেকে উঠে দাঁড়ালো, ফোনটা পকেটে ঢুকিয়ে বলে, বড় মামি, আপনার আমাকে কিছু বলার নেই। জাস্ট একটা কথা বলতে চাই, অযথা চিত্রাকে নিয়ে ভাববেন না। চিত্রাকে তুষার ভালোবাসে। চিত্রার সুখের জন্য তুষার নিচে একাই এনাফ। সেখানে রাফিকে টেনে আনতে হবে না। আপনি একবার চিত্রাকে কথা দিয়ে কথা রাখতে পারেননি। সেই কথাটা না রাখার জন্য চিরকাল আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। কিন্তু দ্বিতীয়বার এমন কিছু করবেন না যাতে চিত্রাসহ কয়েকজন মানুষ হার্ট হয়। আমার বোন স্বীকার করলো সে রাফিকে ভালোবাসে। এই, তুই আমার বোনকে ভালোবাসিস? তুষারের কথা শুনে রাফি সহসা বলে ওঠে, ইয়েস ব্রো, আই লাভ হার। বিয়ে করতে চাস তাকে? হ্যাঁ। আরে তোর তো সোর্স অফ ইনকাম নেই, খাওয়াবি কি আমার বোনকে? আমি তো কোনো বেকার ছেলের কাছে আমি আমার বোনকে দেবো না। আমি বাবার ব্যবসায় হাত দিব। আর তাছাড়া তুমি যেমন চিত্রাকে লাভ করো, আমিও তৃষ্ণাকে লাভ করি। তুমি আমার বোনকে বিয়ে করতে পারলে আমিও তোমার বোনকে বিয়ে করতে পারবো। দুই ভাইয়ের কথোপকথনে বাড়ির বড়রা চুপচাপ শুনে যাচ্ছে। রাসেল আহমেদ ছেলের পানে তাকিয়ে বলে, তুষার, এসব কি হচ্ছে? শুরু হলো রাফি আর চিত্রার বিয়ে নিয়ে, সেখানে এখন রাফি তৃষ্ণা সহ চিত্রা তুষারের হচ্ছে। আর রিক্তা, তুমি চিত্রাকে কিসের কথা দিয়েছিলে? তুষার দীর্ঘ শ্বাস ফেলল। বড় মামা, আপনার বড় ছেলে রায়ান ভাইকে চিত্রা ভালোবাসত। ইভেন বড় মামি সেটা আঁচ করতে পেরেছিল আর বলেছিল রায়ান ভাইয়ের সাথে চিত্রার বিয়ে দেবে। রিয়া আর রায়ান তুষারের কথা শুনে একে অপরের দিকে তাকায়। রায়ান অবাক হয়ে বলে, চিত্রা আমাকে ভালোবাসতো। কই, আমি তো কখনো চিত্রাকে অন্য চোখে দেখিনি, সবসময় বোনের নজরে দেখেছি। তুষার স্মিত হেসে বলে, তুমি দেখেছ, কিন্তু চিত্রা দেখনি তোমাকে ভাইয়ের নজরে। শুনতে খারাপ লাগলেও চিত্রা আজও তোমাকে ভুলতে পারেনি। তোমার পাশে রিয়াকে মেনে নিতে কষ্ট হচ্ছিল বলে ছোট মামার সাথে আমেরিকা চলে গিয়েছিল। রিয়া তুষারের দিকে তাকায়। তুষার রিয়ার তাকানো দেখে বলে, নিজেকে দোষ দিও না রিয়া, তোমারও দোষ নেই। চিত্রা কেবল একতরফা ভালোবেসেছিল রায়ান ভাইয়াকে। সাহেল আহমেদ একে অপরের দিকে চাওয়া চাওয়ি করে।
তাদের মেয়ে কাউকে ভালোবাসে, দিনের পর দিন কষ্ট পেয়েছে, আর বাবা মা হিসেবে তারা জানতেই পারল না। চয়নিকা বেগম সিঁড়ি বেয়ে গড়িয়ে উঠে মেয়ের কাছে চলে গেল। রাসেল আহমেদ স্ত্রীর পানে তাকিয়ে বলে, রিক্তা, তুমি মেয়েটাকে মিথ্যা আশ্বাস দিয়েছিলে। তোমার জন্য মেয়েটা কষ্ট পেয়ে নিজ বাড়ি ছেড়ে সুদূর আমেরিকায় চলে গেল। রিক্তা বেগম স্বামীর পানে তাকিয়ে বলে, আমি কোথায় মিথ্যে আশ্বাস দিয়েছি? রায়হান চিত্রাকে ভালোবাসে। আমি অবশ্যই চিত্রাকে আমার রায়হানের বউ করে নিতাম, কিন্তু রায়হান তো রিয়াকে ভালোবেসেছে। সেখানে আমি কি করতে পারি? রাসেল আহমেদ বিরক্ত হয়ে চলে গেলেন উপরে। চিত্রা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে ঘুরে দেখে তার মা। চয়নিকা বেগম চিত্রার মাথায় হাত দিলেন। একজনকে একতরফা ভালোবেসে এত কষ্ট পেলি, অথচ মা হয়ে আমি জানতেই পারলাম না। আমি কি আমার মেয়ের মা হয়ে উঠতে পারিনি তাহলে? চিত্রা মায়ের কথা শুনে অবাক হয়ে বলল, জেনে গেছো? হ্যাঁ, আমি আমার মেয়ের কষ্ট বুঝতে পারলাম না। চিত্রা চয়নিকা বেগমের হাত মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলে, নিজের দোষ দিও না, আমি জানতে দিইনি, দেখেই জানতে পারোনি। তুষার না বললে আজও জানতে পারতাম না। তা তিনি কি বললেন? আজও কি রায়ানের জন্য কষ্ট পাস চিত্রা? সত্যি বলবো মা, হ্যাঁ। দেশে আসার পরও কষ্ট পেতাম, বাট খারাপ লাগতো রায়ন ভাইকে আর রিয়াকে একসঙ্গে দেখলে। তবে এখন আর লাগে না, ওরা সুখী, সেখানে আমার খারাপ লাগাটা বেমানান। ভালোবাসিস কাকে এখন? ভালোবাসি কাকে? আমি এখন আমার বর্তমানকে ভালোবাসি মা। অতীতকে যে ভালোবাসি না, এটা অস্বীকার করার ক্ষমতা আমার নেই। প্রথম অনুভূতি যতই ভুলতে চাই না কেন, ভোলা যায় না। তুষার নাকি তোকে ভালোবাসে? চিত্রার মুখে হাসি ফুটে উঠল। স্বীকার করেছে সবার সামনে। হ্যাঁ, তোর চাচি তোর সাথে এমন করবে আমি ভাবতে পারিনি। জাস্ট চাচির দোষ দিলে হবে না, সেও একজন মা। সে কখনো চাইবে না তার নিজের ছেলের সুখ বিসর্জন দিয়ে আমার সুখকে প্রাধান্য দিতে। তবুও সে আশ্বাস দিয়েছিল তোকে। সাহেল, এখন কি হবে? তানিয়া বেগমের কথা শুনে সাহেল আহমেদ বোনের পানে তাকায়। কি হবে? সবই তো শুনলাম আমরা। তুষার চিত্রাকে আর রাফি তৃষ্ণাকে ভালোবাসে। এখন আমাদের করণীয় কি? তুষার এগিয়ে এসে সাহেল আহমেদের পাশে বসে। সাহেল আহমেদের দিকে চেয়ে বলে, মামা, আমি চিত্রাকে ভালোবাসি আর চিত্রাকে আমার ওয়াইফ হিসাবে পেতে চাই। আপনাকে বলছি না, আপনার কাছে প্রস্তাব রাখছি অনেক আশা নিয়ে। আই হোপ আপনি আপনার ভাগ্নেকে ফেরাবেন না। রাফি আর তুষারের সামনে দাঁড়িয়ে বলে, ব্রো, শুধু নিজেরটা ভাবছো কেন? আমার জন্যও ভাবো। ফুপি, আমিও তোমার মেয়েকে তোমার কাছে চাইছি। প্লিজ, তুমি আমার ভাইপোকে ফিরিয়ে দিও না। কিরণ সজল আহমেদ ছেলের পানে তাকিয়ে বলে, বুঝতেছি না তোমরা বিষয়টাকে এত জটিল কেন করছো। ওরা তো স্বীকার করলো ওরা ভালোবাসে, তাহলে তোমাদের তো উচিত ছেলেমেয়েদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। এই, আপনি সবাইকে বলে দিয়েছেন কেন আমি রায়ন ভাইকে ভালোবাসতাম? তুষার ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়েছিল। চিত্রার কথা শুনে চিত্রার পানে ঘুরে দু হাত বুকে গুজে বলে, ভুল কিছু তো বলিনি, সত্যিটাই বলেছি। আমার কেমন অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে কেন? রায়ন ভাই আর রিয়ার সামনে যেতে। তোমাকে কে বলেছে তাদের সামনে যেতে? আশ্চর্য, কেউ বলবে কেন? একই বাড়িতে থাকছি, সামনে তো চলে আসবেই। আচ্ছা, বাড়ি পাল্টানোর ব্যবস্থা করছি। চিত্রা ভ্রু কুঁচকালো তুষারের কথায়। বাড়ি পাল্টানোর ব্যবস্থা করছেন মানে? তুষার চিত্রার কোমরে বা হাত দিয়ে টেনে একদম নিজের কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে, হ্যাঁ, এই যে তোমার আমার বিয়ে হবে। আমি তো আর আমার বউকে বিয়ের পর তার বাবার পাশে রেখে নিজের পাশে ঠিক থাকতে পারবো না। ঠিক থাকতে পারবেন না কেন? বউ তার বাপের বাসায় থাকলে? তুষার চিত্রাকে ঘুরিয়ে চিত্রার কাঁধে থুতনি রেখে বলে, কারণ আমি বউ পাগল। বউ পাগল ছেলেরা বউ ছেড়ে এক সেকেন্ডও থাকতে পারে না। চিত্রা তুষারের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। নিরাশ হয়ে বলে, আপনি কথায় কথায় এত চেপে ধরেন কেন? তুষার চিত্রার গালে সাথে নিজের গাল লাগিয়ে নেশালো কণ্ঠে বলে, আমি তো এখনো কিছু চেপে ধরিনি, সব বিয়ের পরের জন্য তুলে রাখছি।
মুহূর্তেই চিত্রার চোখ মুখ শক্ত হলো। সব সময় নেগেটিভ জিনিস ঘুরে কেন মাথায়? আমি কি ওসব ইঙ্গিত দিয়েছি? কি করব বলো? তুমি এমনভাবে বলো, না চাইতেও ওসব এসে পড়ে মাথায়। চিত্রা তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে বলে। মাথা একদম ফাটিয়ে ফেলবো, লাগাম নেই কথায়। তুষার চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিতে দিতে বলে। না নেই। আপনি চরম লেভেলের অভদ্র। তোমার সামনে এত ভদ্র সেজে কি হবে আমার? আপনার সাথে কথাই পারা যাবে না, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। কথাটা বলে চিত্রা চলে যাবার জন্য ঘুরলে তুষার চিত্রার হাত চেপে ধরে। চিত্রা তুষারের দিকে ঘুরে বলে। আবার হাত ধরলেন কেন? এই হাত ধরার অধিকার কেবল আমারই, তাই ধরেছি। তুষার চিত্রার হাত ছেড়ে দিল। চিত্রা নৈশব্দে হাসল। তুষার মুখটাকে গম্ভীর করে বলে। আমরা কালই ঢাকায় ব্যাক করব। ঢাকায় গিয়ে তাদের বিয়ের ডেট ফিক্সড করব এবং বিয়ে করব। কেন? তর্স হয়েছে না বুঝি? না, বউকে চোখের সামনে দেখছি, চাইলেও নিজের মতো করে ছুতে পারছি না। এর চাইতে কষ্ট আর কি হতে পারে পুরুষের জন্য? ইস, পুরুষ মানুষের আবার কষ্টও হয়? না, পুরুষরা তো মানুষ নয়, তাদের হৃদয় বলতে কিচ্ছু নেই। তারা তাদের বউয়ের হৃদয় নিয়ে চলে। রেগে রেগে কথা বলছেন কেন? রেগে রেগে বলিনি কথা। আমি তো স্পষ্ট আপনার কথার আগের আভাস পেলাম। কারণ চিত্রা নামক রমণী 2 লাইন এক্সট্রা করে নিজের মতো ভেবে নেয়। চিত্রা তুষারের চোখের দিকে তাকিয়ে বলে। এই, আমার চোখের দিকে তাকান তো। তুষার না তাকিয়ে বলে। পাগল করার ধান্দা? চোখের দিকে তাকিয়ে বুঝি মানুষ পাগল হয়? মানুষ হয় কিনা জানি না, তবে তোমার চোখের দিকে তাকালে আমার ভুলভাল জিনিস করে ফেলতে ইচ্ছে করে। ভুলভাল মানে কি, বুঝতে পারছো নিশ্চয়। চিত্রার দৃষ্টি সরিয়ে নিল। ছাদ থেকে নেমে যেতে যেতে বলে। এমন লাগামহীন বেলেল্লাপনা পুরুষ কেন যে আমার কপালে জুটল? তুষার চিত্রার কথা শুনে শব্দ করে হেসে ফেলল। তৃষ্ণা বসে আছে নিজের রুমে। সামনের সোফায় বসে তৃষ্ণাকে পর্যবেক্ষণ করছে রাফি। বা হাতের তালু দিয়ে মাথার চুলগুলোকে সেট করে বলে। ওই তৃষ্ণা, এভাবে বসে আছো কেন? তৃষ্ণা রাফির দিকে তাকালো, তপ্ত শ্বাস ফেলে বলে। এভাবে কেউ কখনো মেয়ে চাই তার বাপ মায়ের কাছে? রাফি ভ্রু কুঁচকালো। কিভাবে চাইলাম? ব্রো যেভাবে চিত্রাকে চাইলো, আমিও তো সেভাবেই চাইলাম। আশ্চর্য, ভাই যেভাবে চাইবে সেভাবে কি আপনারও চাইতে হবে? আপনি একটু সুন্দর করে চাইলেই তো পারতেন। বলতেন যে ফুপি, আমি তৃষ্ণাকে অনেক ভালোবাসি, তোমার মেয়েকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমার মেয়ে আমার অক্সিজেন সাপ্লাই হিসেবে কাজ করে। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে বলো? এভাবে চাইতে হয়। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। তৃষ্ণার দিকে এগিয়ে এসে কোমরে 2 হাত দিয়ে বলে। এই মেয়ে, তুমি আমার অক্সিজেন। অবশ্যই। আসো তো, তোমায় ব্যালকনি থেকে ফেলে দেই, দেখি আমার অক্সিজেন সাপ্লাই করা বন্ধ হয় নাকি। উফ, আপনি প্র্যাকটিক্যালি দেখতে যাচ্ছেন কেন? এটা কথার কথা। সব প্রেমিক প্রেমিকাই এমন ডায়লগ দেয়। আমি তোমার প্রেমিক নই। প্রেম করলে তো প্রেমিক হতেন। আমরা বরং বিয়ের পর চুটিয়ে প্রেম করব। রাফি হাই তুলতে তুলতে বলে। খেয়ে দিয়ে কাজ নেই, বিয়ের পর প্রেম করে টাইম ওয়েস্ট করব। কোনো প্রেম ট্রেম নেই, সোজা সোজা হেক্সা মিশন কমপ্লিট করব। তৃষ্ণা বুঝলো না রাফি কিসের মিশন কমপ্লিট করার কথা বলল। কিসের মিশন কমপ্লিট করবেন? কিসের আবার? বাবা হব, দাদা হব, নানা হব, কত মিশন কমপ্লিট করা বাকি এখনো। তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। নাতি নাতনির বিয়ে দেখব, তাদের বাচ্চাদেরও বিয়ে দেখব। তৃষ্ণা হাঁ হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। মিনিট কয়েক চুপ থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে। বিয়ের কোনো নামগন্ধ নেই, সে আসছে নাতি নাতনির বিয়ে দেখতে। আরে প্যারা কিসের? তুষার ব্রো বিয়ে হলে আমারও হবে। আপনি সব সময় আমার ভাইকে কপি করেন কেন? তোমার ভাইরে কপি না করলে আমার নিজের ফিউচার কেমনে করব? সে আমার আইডল। আমার ভাই আপনার আইডল? রসকসীন কাঠখোট্টা আমার ভাই আপনার আইডল? হাস্যকর। রাফি তৃষ্ণার মাথায় গাঁটটা মেরে বলে। তুষার ব্রো রসকসহীন কাঠখোট্টা কে বলেছে? এত কিছু হওয়ার পরও বলছো সে রসকহীন কাঠখোট্টা? তুমি ব্রো এর রোমান্স দেখলে কি বলতা? সে জায়গাভেদ বুঝে না, যেখানে সেখানে।
তৃষ্ণা রাফির মুখ চেপে ধরে বলে, চুপ থাকেন তো, কী সব বলছেন আমার ভাইয়ের নামে? বোন হয়ে আমি তার। ব্যাপারটা জোস তাই না ব্রো? তোমার ভাই হয় আবার ভাসুরও হয়। কথাটা বলে রাফি হাসতে থাকে। তৃষ্ণা রাফির হাসির মাখা মুখটার দিকে তাকায়। এই হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে সে শত বছর কাটিয়ে দিতে পারবে মানুষটার পাশে থেকে, কখনোই টু শব্দ করবে না। রায়ান, আমার কেমন যেন লাগছে। রিয়ার কথা শুনে রায়ান তড়িঘড়ি করে রিয়ার কাছে আসে, মাথায় হাত দিয়ে বলে, খুব খারাপ লাগছে, ডক্টর ডেকে আনবো? রিয়া শোয়া থেকে উঠে বসলো আস্তে ধীরে। না, ডক্টর ডাকতে হবে না। আমার চিত্রার ব্যাপারটা নিয়ে খারাপ লাগছে। মনে হচ্ছে তোমাকে আমি চিত্রার থেকে কেড়ে নিয়েছি। আমি একটু বুঝতে পারলাম না ও তোমায় এতদিন ভালোবেসে এসেছে। রায়ান রিয়ার মাথা বুকে চেপে ধরে বলে, উস, মন খারাপ করো না, আমি তো নিজেও বুঝতে পারিনি। আমি কি একটু চিত্রার সাথে কথা বলবো? না থাক, বলা দরকার নেই, এতে বিপরীত হতে পারে। বিষয়টা হয়তো কাটা গায়ে নুনে ছিটার মতো হয়ে যাবে। রিয়া আর কথা বাড়ালো না, চুপচাপ রায়ানের বুকে মাথা রেখে শুয়ে রইল। রাসেল আহমেদ স্ত্রীর উপর ভীষণ রেগে আছে। রিক্তা বেগম স্বামীর সামনে দিয়ে বারবার ঘুরঘুর করছে। রাসেল আহমেদ বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসে বলে, এভাবে আমার সামনে পায়চারি করছো কেন? সমস্যা কি? রিক্তা বেগম দাঁড়িয়ে বলে, রেগে আছো আমার উপরে? বিষয়টা কি রাগার মতো নয়? একটু আমার দিকটাও ভাবো। আমি তো যেচে চিত্রাকে কষ্ট দেইনি। রায়হান নিজেই তো রিয়াকে পছন্দ করেছে। এমন তো না যে আমি রিয়াকে পছন্দ করে রায়ানকে বিয়ে করতে বলেছি। আমি শুধু স্বার্থপর হয়ে ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি। রাসেল আহমেদ এবার রুম থেকে বেরিয়ে গেলেন। সেই তখন থেকে একটা পেঁচাল শুনছে। রুম থেকে বেরিয়ে বসার রুমে যেতেই তুষারের সাথে দেখা হয় রাসেল আহমেদের। তুষার মামার রাগান্বিত চেহারা দেখে মামার পাশে বসেন। মামা, আপনি কি বিষয়টা নিয়ে এখনো মামির উপর রেগে আছেন? রাসেল আহমেদ চোখ বন্ধ করে রেখে বলেন, রেগে থাকার মতো কাণ্ড করেছে তোমার মামি। মামির জায়গায় একটু নিজেকে বসিয়ে ভাবুন বিষয়টা মামা। যার যার জায়গায় শেষে ঠিকই আছে, শুধু শুধু বিষয়টা নিয়ে মামির উপর রেগে থাকবেন না প্লিজ। উপর থেকে চিত্রা দাঁড়িয়ে দেখলো সবটা। লোকটা কি করে যেন ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে পারেন। তামিম খান আর তানিয়া বেগম দুজনে রুমে বসে আলোচনা করছেন ছেলে মেয়ের বিয়ে নিয়ে। কতজন মানুষ ইনভাইট করবে, কিভাবে কি করবে না করবে। তানিয়া বেগম খুশি হয়েছে তার ছেলে মেয়েগুলো ঘরের মেয়ে ঘরের ছেলেকে বিয়ে করবে দেখে। এবার ঢাকা ফিরে আগে বিয়ের বন্দোবস্ত করবে। বয়স হচ্ছে, তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখবে। সজল আহমেদ আর সানজিদা বেগম রুমে বসে আছেন। সাহেল আর চয়নিকা বেগম। সাহেল আহমেদ ছেলের দিকে তাকিয়ে বলেন, সাহেল, বেশি ভেবো না বাবা, মেয়ে তোমারই কাছে থাকবে। তুষার যথেষ্ট দায়িত্বশীল একজন মানুষ, তোমার মেয়েকে সে অনেক সুখে রাখবে। সাহেল আহমেদ সজল আহমেদের দিকে তাকায়। না বাবা, আমার ভরসা আছে তুষারের ওপর। আমরা কাল সকালে বাড়ি ব্যাক করতে চাই। তুমি আর মাও যাচ্ছ আমাদের সাথে। সে না হয় যাবো, কিন্তু এত তাড়াতাড়ি ফিরতে চাইছিস কেন? নতুন কনস্ট্রাকশনের কাজ ধরেছি, সেখানে না গেলে চলবে না, তাড়াতাড়ি ফিরতে হবে। চিত্রা, তুমি আমাকে বাইরের নজরে দেখো বলে বিয়ে করতে চাইলে না, অথচ তোমার ফুফাতো ভাইকে বিয়ে করতে ঠিকই রাজি হলে। চিত্রা গ্রাম থেকে নিজের বাসায় এসে ঘুমিয়েছিল। সন্ধ্যার আগে ঘুম ভেঙে যাওয়ায় এক কাপ কফি খাওয়ার জন্য বসার রুমে আসে। চয়নিকা বেগমকে এক কাপ কফি দিতে বলে সোফায় মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ পাশ থেকে রাতুলের কথা শুনে চিত্রা চোখ মেলে তাকায়। রাতুল তার দিকে নির্মেষ চোখে চেয়ে আছে। চিত্রা ঠিক হয়ে বসলো, খোলা চুলগুলো হাত খোপা করে শুধালো, আপনাকে বিয়ে করতে রাজি হইনি, তার একটা কারণ আছে রাতুল ভাই, যে কারণটা কখনোই প্রকাশ্যে আনা সম্ভব না আমার পক্ষে, তবে অস্বীকার করাও সম্ভব না। আপনি যথেষ্ট ভালো ছেলে, আমার থেকে বেস্ট কাউকে পাবেন। আমি তো বেস্ট কাউকে চাই না চিত্রা, ট্রাস্ট মি। আমি শুধু তোমাকে চাই, তোমাকে ভালোবাসি।
বাট আমি তো আপনাকে ভালোবাসি না। আমার বিয়ে অলরেডি ঠিক হতে যাচ্ছে। একজন মানুষ আছে যে আমাকে যথেষ্ট ভালোবাসে। তার সামনে যাই হোক এইসব বললেন না, সে কিন্তু ছেড়ে দিবে না। তার ভালোবাসাটা দেখলে আমার ভালোবাসাটা দেখলে না। ভুল মানুষের প্রতি ভালোবাসা এনে ফেলেছেন। মন থেকে ভুলতে না চাইলেও পস্তাবেন খুব। তোমাকে নিজের করে পাওয়ার কি কোনো পথ আর খোলা নেই? তুমি এত কঠিন হৃদয়ের কেন? না। চিত্রা মুচকি হাসলো। আমি ব্যক্তিভেদে নিজেকে প্রকাশ করতে পছন্দ করি। আমার হৃদয়কে সবাই স্পর্শ করতে পারে না। তুষার পড়েছে? যার হৃদয়ে তুষারপাত ঘটেছে সর্বদা, আর সেই হৃদয় তুষার স্পর্শ করতে পারবে না, এটা হাস্যকর হয়ে গেল না? বিয়ের জন্য শুভকামনা রইল। আপনাকেও। চয়নিকা বেগম রান্নাঘর থেকে কফির মগ এনে চিত্রার হাতে দেয়। চিত্রা কফির মগটা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে রিয়া নামছে। কোলে রিমি এমনি অসুস্থ। রিয়া তার উপরে রিমিকে কোলে নিয়ে বিষয়টা ভালো লাগলো না চিত্রার। রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, তোর তো শরীর ভালো না, ওকে কোলে নিচ্ছিস কেন? আমার কাছে দে, আমি রাখছি। রিয়া রিমিকে চিত্রার কোলে দিল। চিত্রা রিমিকে নিয়ে নিজের রুমে চলে গেল। রিয়া ভাইকে দেখে ভাইয়ের পাশে বসে। রাতুল রিয়ার দিকে তাকিয়ে বলে, শরীরটা এখন কেমন আছে? মোটামুটি ভালোই আছে। হঠাৎ এমন অসুস্থ হলি যে? আসলে প্রথমবার গ্রামে গিয়েছি, সেখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারিনি। তার উপর পানিগুলো যেন কেমন। বুঝতে পেরেছি। তাই ননদের বিয়ে বাসুরের সাথে ঠিক করলি তাহলে? তুষার ভাইয়া ভালোবাসি চিত্রাকে, সেখানে আমরা রাজি না হয়ে থাকি কিভাবে? আমাদের দিকটা ভাবলি না? জীবন বড় অদ্ভুত ভাইয়া, সবাইকে ভালোবাসা উচিত না, সবার কপালে ভালোবাসা জোটে না। তুমি চিত্রার থেকেও পারফেক্ট কাউকে পাবে। রাতুল কিছু বলল না, চুপচাপ বসা থেকে উঠে চলে গেল। চয়নিকা বেগম দূর থেকে দাঁড়িয়ে সবটা দেখল। জীবনটা কেমন যে যাকে ভালোবাসে সে তাকে পায় না, তাহলে কেন যার তার প্রতি মায়া ভালোবাসা চলে আসে? রাফি ঢাকা থেকে এসেই বাবা ভাইয়ের সাথে বিজনেসে হাত দিয়েছে। তামিম খান স্পষ্ট বলেছে বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। বিয়ে করলে বউয়ের তেল সাবান শাড়ি গয়না দিতে দিতে নাকি ফকির হয়ে যেতে হয়, আর সেখানে বেকার থাকলে নাকি বউ কপালে ঝাঁটার বাড়ি দিয়ে চলে যায়। রায়ানের সুবিধা হচ্ছে রাফি বিজনেসে হাত দেওয়ায় কাজের প্রেশারটা একটু কমেছে। কাজের ফাঁকে রায়ান ফোন দিয়ে একবার রিয়ার শরীরের খোঁজ নেয়। রাফি ল্যাপটপ নিয়ে কিছু ডকুমেন্ট চেক করছে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠায়। রাফি ফোনটা সাইড থেকে তুলে দেখে অধরার নাম্বার। হঠাৎ অধরা ফোন আসায় কপালে দুভাঁজ পড়ে রাফির। ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফোনটা কেটে যায়। রাফি ফোনটা কেটে যাওয়ায় ফোনটা সাইডে রাখতেই ফের ফোনটা বেজে ওঠে। রাফি ফোনটা রিসিভ করে কানে নেয়। হ্যালো বলার আগেই ওপাশ থেকে ভেসে আসে, কেমন আছেন মিস্টার রাফি? আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ ফোন দিলেন যে আমায়, কোনো দরকার? হ্যাঁ, দরকার না হলে ফোন দিতাম না। জি বলুন, কি দরকার? শুনলাম আপনাদের বাড়িতে বিয়ের আমেজ শুরু হতে যাচ্ছে। রাফি ভ্রু কুঁচকালো। আপনি কিভাবে জানেন আমাদের বাড়িতে বিয়ের আমেজ শুরু হতে যাচ্ছে? অধরা হাসলো। সে খবর বাতাসের বেগের চাইতেও দ্রুত বেগে ছড়িয়ে যায়। তা আপনি কি যেচে দাওয়াত নেওয়ার জন্য ফোন দিয়েছেন? না, বিষয়টা সেটা নয়। দাওয়াত চাইছি না। তবে বিয়েটা আসলে কার সাথে আপনার? রাফি বিরক্ত নিয়ে বলে, আমার বাচ্চার মায়ের সাথে। বাচ্চাটার মাকে? আমার নাতির দাদি। এখন রাখি, কাজ আছে। বেকার নই আমি, সময়ের মূল্য আছে। আপনার সাথে যতক্ষণ কথা বলছি ততক্ষণে আমার কাজ অনেক দূর এগিয়ে যেত। রাফি ফোন কেটে দেয়। অধরা হাতে থাকা ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। রাগে তার হাত পা কাঁপছে। আশরাফুল কিছু ছিটকে পড়ার শব্দ শুনে মেয়ের রুমে এসে দেখে মেয়ের ফোন ফ্লোরে পড়ে আছে কয়েক টুকরো হয়ে। এভাবে ফোনটা ভাগলো কি করে? অধরা আশরাফুলকে দেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ চুপ থেকে বলে, হাত ফসকে পড়ে গেছে। হাত থেকে পড়ে গেলে এভাবে কয়েকটা টুকরো হয় না ফোন। আশ্চর্য, বললাম তো হাত ফসকে পড়ে গেছে। তোমার কি মনে হয় আমি আমার ফোন ইচ্ছে করে ফেলে ভেঙেছি? অধরা আচমকা রাগ দেখে আশরাফুল বলে,
রেগে যাচ্ছিস কেন? কোনো সমস্যা হয়েছে? না, আমাকে একটু একা থাকতে দাও। আশরাফুল চলে গেলেন মেয়ের রুম থেকে। অধরা বিছানার এক প্রান্তে বসে মাথার চুলগুলো চেপে ধরে। রাগ হিংসা দিনকে দিন বেড়ে চলছে। এটাকে কন্ট্রোল করতে হবে। তুষার নিজের রুমে বসে ফোন স্ক্রল করছে। তানিয়া বেগম তুষারের রুমে ঢুকে তুষারের পাশে বসে বলেন, কাল তোর আর চিত্রার বিয়ের ডেট ফিক্স করতে যাব। তুষার ফোনের দিকে তাকিয়ে জবাব দেয়, আচ্ছা, তৃষ্ণার বিয়ের কথা এখন ভাবছি না। কেন? কয়েক মাস যাক, রাফি কেবল বিজনেসের হাল ধরলো, আর একটু পাকাপোক্ত হোক। তুই তো জানিস তোর বাবা কেমন, সে বলেছে রাফি এখনো উপযুক্ত নয়। তুষার বিছানা থেকে নামতে নামতে বলে, তোমার ভাইপো মানলে হয়। না মানার কি আছে? তুষার রুম থেকে বের হতে হতে বলে, সেটা তোমার ভাইপোকে জিজ্ঞাসা করো, সুন্দর করে বলে দেবে। আয়শা, তোমার মেয়ের পরিবর্তনগুলো কি লক্ষ্য করছো? আয়শা রহমান স্বামীর কথা শুনে কাপড় গোছানো বাদ দিয়ে বলে, কেমন পরিবর্তন? এই যে আজ ওর মধ্যে পরিবর্তন দেখলাম, হুটহাট রেগে যাচ্ছে। নিশ্চয়ই রাগার মতো কোনো ঘটনা ঘটেছে, তাই রেগে গেছে। হতে পারে। আচ্ছা, তুমি অধরার জন্য ছেলে দেখছো না কেন? আমাদের তো বয়স কম হচ্ছে না। আশরাফুল তপ্ত শ্বাস ফেলল। তোমার মেয়েকে তো চিনো, বিয়ের কথা বললে কিভাবে রেগে যায়। এভাবে জীবন চলে না। মেয়েটার কি স্বাদ আহ্লাদ নেই মনে? ওর কি ইচ্ছে হয় না দ্বিতীয়বার আবার সবটা নতুনভাবে শুরু করতে? থাক, বাদ দাও। জোরে করে কিছু করতে হবে না, ওর ইচ্ছে হলে ও নিজে থেকেই বলবে। শাফিন মারা গেছে 1 বছর হয়ে গেল। রঙিন শাড়ি তো দূরে থাক, রঙিন কোনো পোশাকই তোমার মেয়ে পরেনি। সেই একই পোশাক, সাদা শাড়ি, মানে সে বিধবা। এটা তাকে প্রমাণ সহকারে মানুষকে দেখাতে হবে। আসতে বলো, শুনতে পাবে তো। শুনতে পা, তুমি ছেলে দেখবা, ওর এবার বিয়েতে রাজি হতেই হবে। কথাটা বলে আয়শা রহমান রুম থেকে বেরিয়ে যায়। আশরাফুল রহমান চোখের চশমাটা খুলে বিছানায় শুয়ে পড়ে। অধরা মাথা চেপে বসে আছে। অযথা রাগ কেন হচ্ছে বুঝতে পারছে না। ফ্লোরে থাকা ফোনটার দিকে তাকিয়ে এখন নিজেকে কয়েকটা চড় দিতে ইচ্ছা করছে। নিজের রাগ কন্ট্রোল কেন হচ্ছে না। অধরা ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। চুলগুলোকে ঠিক করে বলে, অধরা, কন্ট্রোল ইউরসেলফ। তুমি এমন নও। নিজেকে অন্য রূপে প্রকাশ করা মানায় না। দ্বিতীয়বার আর এমন ভুল করবে না, মাই ডেড। কথাটা বলে অধরা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। চিত্রা নিজের রুমে শুয়ে আছে রিমিকে নিয়ে। এটা ওটা বলে রিমিকে হাসাচ্ছে। হঠাৎ মুঠো ফোনটা বেজে উঠায়। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তুষারের নাম্বার। মুহূর্তেই অজান্তেই মুখের হাসি চওড়া হলো। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে ভেসে এসে, অনেক দিন ধরে দেখি না তোমায় প্রেয়সী, ভিডিও কল দিচ্ছি, রিসিভ করো। চিত্রা ভ্রু কুঁচকালো। কল তো দিয়েছে, তাহলে ভিডিও কল দিলেই তো হতো। আর অনেক দিন ধরে দেখে না মানে? আজ সকালেই তো একসাথেই ফিরল তারা ঢাকা। আশ্চর্য, কল তো দিয়েছেন, তাহলে একবার ভিডিও কলই দিতেন। অডিও কল দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছেন কেন? অনুমতি নেওয়া ভালো। ওরে আমার শ্রদ্ধেয় পুরুষ। শ্রদ্ধেয়, সাথে শুদ্ধ পুরুষও বটে। কথা কম বলে ফোন দিচ্ছে, রিসিভ করো। কথাটা বলে তুষার ফোন কেটে দিয়ে ভিডিও কল দেয়। চিত্রা কলটা রিসিভ করে ফোনটা মুখের সামনে ধরে। তুষার চিত্রার ফেসটা দেখে বুকে হাত দিয়ে বলে, হায় রে, দেখো বুকের ধুকপুকুনিটা, তোমায় দেখা মাত্রই থেমে গেল। চিত্রা বিছানায় বসে রিমিকে কোলে নিয়ে বলে, একদম ফালতু কথা বলবেন না। এই, আমি মোটেও ফালতু বলিনি, সত্যি বুকটা লাফাচ্ছিল। হৃৎপিণ্ডটা হাতুড়িতেই বাড়ি বেড়ে বেড়ে বলছিল চিত্রাকে দেখব। আর আমিও ভালো মানুষ, তাই তার কথাটা রাখলাম। তুষারের কথা শুনে চিত্রা হেসে ওঠে। রিমি হাত বাড়িয়ে চিত্রার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। তুষারের কপালে দু ভাঁজ পড়ে। এই যে পাকা বুড়ি, ফোন নিলে কেন? তোমার ফুপিকে দেখতে দাও মন প্রাণ ভরে। চিত্রা রিমির থেকে ফোনটা নিয়ে ফের মুখের সামনে ধরে বলে, দেখা শেষ? হৃৎপিণ্ডটা এখন শান্ত হয়েছে?
হ্যাঁ কিছুটা, তবে এখনো হালকা লাফাচ্ছে। এখনো লাফাচ্ছে কেন? কারণ চিত্রাকে তুষার ছুঁতে পারছি না তাই। শুধু ছোঁয়াছুঁয়ের কথা। বিয়ের পর প্রেম কাব্য শোনাবো? রাখেন ফোন। না, রাখবো না। কেন? ইচ্ছে করছি না তাই। কখন ইচ্ছে করবে? জানি না। তো আপনি কি জানেন? আপাতত চিত্রাকে ছাড়া কিছুই বুঝতে পারছি না। চিত্রা চুপ রইল। তুষারকে ভালো করে লক্ষ্য করতেই দেখলো লোকটা এই রাতে ছাদে দাঁড়িয়ে আছে, শরীরে একটা ব্ল্যাক টি শার্ট পরে। আপনি এই রাতে ছাতে কেন? এমনি হাঁটতে আসছি। তো শীতের পোশাক কোথায় শরীরে? শীত নেই। চুরি বেশি শরীরে? নো। তাহলে শীত কেন করবে না? আমি রুমের মধ্যে তবুও দেখেন চাদর জড়িয়ে আছি। কারণ তুমি চিত্রা আর আমি তুষার। আমার নামের মাঝে আছে প্রুফ। আর শোনো একটা কথা। বলুন। কালকে মা যাবে তোমাদের বাসায়। ফুপি আসবে, দারুণ হবে। হ্যাঁ, তোমার আর আমার বিয়ে নিয়ে কথা বলতে। আপনিও আসবেন? না, তবে তুমি চাইলে আসবো। থাক, আশা লাগবে না, বাই। আচ্ছা, শুভরাত্রি। চিত্রা ফোন কেটে দেয়। বিয়ের কথাটা ভাবতেই শরীরে কেমন একটা অনুভূতি হলো। রিমিকে বুকে জড়িয়ে ধরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সাহেল, আমি চাইছি চিত্রাকে অতি শীঘ্রই তুষারের বউ করে নিতে। তানিয়া বেগমের কথা শুনে রাসেল আহমেদ, সাহেল আহমেদ তানিয়ার দিকে তাকায়। রাফি অধৈর্য হয়ে বসে আছে, কখন তার আর তৃষ্ণার বিয়ের কথা বলবে সেটা শোনার জন্য। আমাদের কোনো সমস্যা নেই আপা। সাহেল আহমেদের কথা শুনে স্বস্তি পায় তানিয়া বেগম। তাহলে সামনের মাসে একটা ডেট ফিক্সড করি? বেশ, তবে তাই হোক। সামনের মাসের 15 তারিখ তাহলে ফিক্সড করি। এর আগে তো ভোটাভুটি হবে। 10 তারিখের আগে ডেট ঠিক না করাই ভালো। 15 তারিখই ঠিক হবে। যেটা ভালো হয় করো। চয়নিকা বেগম মিষ্টির প্লেট এনে তাদের সামনে রাখে। সবাই এক এক করে মিষ্টি নেয়। রাফি একটা মিষ্টি তুলে মুখে নিতে নিতে বলে, ফুপি, ব্রোডটা তো বললে, এবার আমারটা তো বলো। তানিয়া বেগম কেবলই মিষ্টি মুখে নিতে যাচ্ছিল। রাফির কথা শুনে মিষ্টিটা আর খাওয়া হলো না, হাতে রেখেই বলে, আপাতত বিয়ে হচ্ছে না তোর আর তৃষ্ণার। মুহূর্তেই রাফির মুখ চুপসে যায় বেলুনের মতো। বিয়ে হচ্ছে না মানে? মানে কয়েক মাস পর হবে। এর মধ্যে তুই প্রতিষ্ঠিত হ ভালো করে। তোর ফুফা এখনই তৃষ্ণাকে দিবে না। চিতাকে নিতে পারলে তৃষ্ণাকে দিতে পারবে না কেন? দেখো ফুপি, আমার বোনকে তোমার ছেলের জন্য নিতে হলে তোমার ছেলের বোনকেও আমায় দিতে হবে। রাসেল আহমেদ ছেলের এমন কথা শুনে হা হয়ে যায়। ছেলেকে ঝাড়ি দিয়ে শুধায়, এ রাফি, তোর ফুপি তো ঠিকই বলেছে, কয়েক মাস যাক, তারপর না হয়। এরপর কোনো পরই আমি মানবো না বাবা। ব্রো, বিয়ে হলে আমিও করবো বিয়ে। রাফি তার বাবাকে পুরো কথা শেষ করতে না দিয়ে কথাটা বলে ওঠে। রিয়া রাফির কথা শুনে বলে, ভাইয়া এমন করছেন কেন? সবাই তো বললো কয়েক মাস পর আপনারা তৃষ্ণার বিয়ে হবে। একসাথে 2 বিয়ে হলে তো আমরা মজাই করতে পারবো না। এর থেকে সময় নিয়ে হলে এনজয় করা যাবে অনেক বিয়েতে। না ভাবে, বিয়েতে মজা করা লাগবে না, জাস্ট উকিল আনিয়ে বিয়ে পড়াই দেন আমার আর তৃষ্ণা। রাসেল আহমেদ এবার রেগে উঠেন। এই তুই তো বিয়ে পাগল হয়েছিস কেন? বিয়ের বয়স পার করছি বাবা, বিয়ে পাগল হবে না, এটা কেমন কথা? মুখে লাগাম টান, অসভ্য ছেলে। আমি সভ্যই বা ছিলাম কবে? ফুপি দেখো, আমি একটা কথা বলছি, তুমি ফুপাকে কনভিন্স করবে, কিভাবে করবে তা জানি না, বাট করবে। আমার তৃষ্ণার বিয়েটা যেন তাড়াতাড়ি, মানে ব্রোয়ের বিয়ের কয়েকদিন পরেই বিয়ে দেয়। তানিয়া বেগম আহাম্মক হয়ে গেল ভাইপোর